নারীর টানে পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে শিল্পাঞ্চল আশুলিয়ায় ফেরা মানুষের চোখে মুখে ছিল স্বস্তি ও আনন্দের ছাপ। তাদের দাবি, বিগত বছরগুলোর তুলনায় এবার ঈদযাত্রায় ভোগান্তি অনেকটাই কম ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার নবীনগর, চন্দ্রা, ঢাকা-রেচা মহাসড়ক ও বাইপাইল আবদুল্লাপুর সড়কে তেমন যানবাহনের চাপ দেখা যায়নি। দীর্ঘ 9 দিনের ঈদের ছুটি আজ শেষ হলেও অনেকেই শেষ মুহূর্তের অতিরিক্ত চাপ ও ভোগান্তি এড়াতে ছুটি শেষ হওয়ার আগেই ফিরেছেন কর্মস্থলে। এতে মহাসড়কে অনেকাংশে চাপ লাঘব হয়েছে। এছাড়াও সড়ক মহাসড়কে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা। আবারও কর্মময় ও প্রাণ চাঞ্চল্য হয়ে উঠেছে পুরো শিল্পাঞ্চল। সকালে আশুলিয়ার ডিপিজেড এলাকার কারখানাগুলোতে কর্মরত শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে। দীর্ঘ 17 বছর পর ঈদের ছুটি কাটাতে স্বস্তিতেই বাড়ি পৌঁছে স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নির্বিঘ্নে আবার কর্মস্থলে ফিরতে পেরে খুশি শ্রমিকরা। এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তা দিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শিল্প পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কাজে যোগদান দিতে আনন্দিত হয়েছি, উৎসাহ হয়েছি। কোনো রাস্তাঘাটে জ্যাম ছিল না, সুন্দরভাবে আসতে পেরেছি। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মমুখী মানুষেরা রাজধানী শহর ঢাকায় ফিরছেন। ঈদের ছুটি কাটিয়ে আজও ঢাকায় ফেরার অপেক্ষায় কুমিল্লার দাউদকান্দিতে কর্মমুখী মানুষের উপচে পড়া ভিড়। তবে বিগত কয়েকদিনের থেকে আজ একটু বেশি মানুষের চাপ হওয়ায় ভাড়াও গুনতে হচ্ছে 3 গুণ 4 গুণ। গাড়ি কম থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা ও ভোগান্তি, কারণ আগামীকাল রবিবার থেকে খুলবে সব সরকারি অফিস। দর্শক, এই মুহূর্তে বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, নদীপথে দক্ষিণাঞ্চলের মানুষের ঢাকায় ফেরার কেমন চিত্র দেখছেন? মহসিন, জানেন যে আসলে ঈদ বা যে কোনো উৎসব আসলেই কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে মানুষের সব থেকে বেশি সমাগম ঘটে। নারীর টানে বাড়ি কিন্তু এই অঞ্চলে মানুষ সব থেকে বেশি আসে স্বজনদের সাথে ঈদ আনন্দ সহ সকল প্রকারের উৎসবগুলোকে একত্রিতভাবে উপভোগ করার জন্য। এবং সে লক্ষ্যে কিন্তু জানেন যে নদী পথটা হচ্ছে সব থেকে নিরাপদ, আরামদায়ক এবং কম ব্যয়বহুল। এ লক্ষ্যেই কিন্তু মানুষের প্রথম পছন্দের তালিকায় থাকে আসলে লঞ্চ যাত্রা। সে যাত্রাকে কেন্দ্র করে কিন্তু এবার আজ আসলে বিশেষ করে আগামীকাল সরকারি ছুটি শেষ, মানুষ তার কর্মস্থলে যোগদান করবে। সে লক্ষ্যে আজ কিন্তু বরিশাল থেকে 11টি লঞ্চ সরাসরি বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে চলে যাবে এবং এছাড়া পটুয়াখালী, বরগুনা থেকে 2টি লঞ্চ, মোট ভায়া এসে এখানে যুক্ত হবে। মোট 13টি লঞ্চ আসলে বরিশাল দক্ষিণাঞ্চল থেকে ঢাকাতে যুক্ত হবে এবং প্রত্যেকটি লঞ্চের যদি ধারণ ক্ষমতা থাকে 4 থেকে 5,000, কিন্তু প্রত্যেকটি লঞ্চই রাত 8:30টার মধ্যে ছাড়া নির্দেশ দিয়েছে বিআরটিএ। কিন্তু সেখানে বিআইডব্লিউটিএ সেখানে লঞ্চে 10 থেকে 12,000 করে যাত্রী কিন্তু তোলা হচ্ছে। পাশাপাশি ডেকে সর্বনিম্ন ভাড়া সরকারি মূল্য তালিকা দেওয়া হচ্ছে 404 টাকা। সেটা আসলে অনেক লঞ্চই মানা হচ্ছে না। কিছু কিছু লঞ্চে 450 টাকা থেকে 500 টাকা করে ডেক ভাড়া নিচ্ছে এবং সিঙ্গেল কেবিনের বেলায় কিন্তু ভাড়া অনেকটা বাড়িয়ে নিচ্ছে। 1200 টাকা সরকারি মূল্য তালিকা থাকলেও বা কোম্পানি থেকে নির্ধারিত থাকলেও সিঙ্গেল কেবিন সেখান থেকে 1600, 1800, এমনকি 2000 টাকা নেওয়া হচ্ছে এবং ডাবল কেবিনের ক্ষেত্রেও কিন্তু বাড়িয়ে নেওয়া হচ্ছে অধিকাংশ লঞ্চই। পাশাপাশি এই যে এইখানে যে যতগুলো লঞ্চ রাখা হয়েছে, বরিশালের নদী বন্দরের পল্টনটা অনেকটা ছোট হওয়ার কারণে অধিকাংশ বেশ কয়েকটা লঞ্চ কিন্তু লঞ্চের পিছনে রাখা আছে এবং যাত্রীদের অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে এই লঞ্চটাকে পেরিয়ে, তারপরে কিন্তু পিছনে গিয়ে অন্য লঞ্চে উঠতে হচ্ছে। এবং তবে যাত্রীরা যাতে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারে, কর্মস্থলে যেতে পারে, সে লক্ষ্যে কিন্তু আমরা মাঠে আনসার দেখেছি, বিআইডব্লিউটি এর কর্মচারীদের দেখেছি, আমরা মেরিন একাডেমির কর্মকর্তাদেরকে দেখেছি, নৌ পুলিশ দেখেছি। তারা নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু তারা মাঠে কাজ করে যাচ্ছে। সব মিলিয়ে ঘরমুখ মানুষের ঈদ আনন্দ শেষে আবার নিরাপদে তারা তাদের কর্মস্থলে ফিরে যাবে এবং প্রত্যেকটা উৎসবই হবে আসলে আনন্দময়, নিরাপদ। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। তো আপাতত এই রয়েছে বরিশাল লঞ্চঘাট থেকে কর্মস্থলে ফেরা মানুষের ঈদ যাত্রার সবশেষ তথ্য আমার কাছে। মহসিন, পারভেজ, আপনাকে ধন্যবাদ।
দর্শক, বরিশাল থেকে ঈদ যাত্রায় ঘরমুখ মানুষের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন পারভেজ রাসেল। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে চলছে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান। নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁয়ের কুল ঘেঁষে লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদের তীরে ৪ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ২টা ৮ মিনিট থেকে শুরু হয়েছে এই মহা অষ্টমী স্নান। আজ শনিবার ৫ এপ্রিল ১২টা ৫১ মিনিট পর্যন্ত চলবে এই স্নান। দেশ বিদেশ থেকে আসা কয়েক লাখ পুণ্যার্থী এই স্নানে অংশগ্রহণ করছে। এদিকে সকালে লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী স্নান উৎসব পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই। কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার পরিবেশ নেই। আপনি নিজেই বললেন যে পরিস্থিতি খুবই ভালো, এবং আপনারা এইটা যদি প্রচার করেন কে কোন মিথ্যা সংবাদ দিল, এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। কোন টিউবে কোথায় কি বললো, অনেকে আছে যে মিথ্যা সংবাদ দিলে হয়তো লোকজনে বেশি হবে, সে পয়সাটা বেশি পাবে, এই জন্য কিন্তু অনেক কাজ করে। বিদেশে মিডিয়াও হয়তো আমাদের দেশে যাদের সাথে সম্পর্ক ভালো, তারাও অনেক সময় চায় যে একটা মিথ্যা সংবাদ দিতে, বাট আপনারা সত্যি সংবাদ দিয়ে তাদের এটা আপনারা কাউন্টার করবেন এবং তাদের সেই সময় তাদের মুখে চুনকালি পড়বে। জামালপুরে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র মহা অষ্টমী পুণ্য স্নান সম্পন্ন হয়েছে। সকালে শহরের শ্মশানঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তীরে স্নান উৎসব শুরু হয়। সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনার মধ্য দিয়ে পবিত্রতা ও মঙ্গলের প্রত্যাশায় মহা অষ্টমী স্নানে অংশ নেয়। জামালপুর ছাড়াও শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ সহ আশেপাশের জেলা থেকে কয়েক হাজার পুণ্যার্থীর সমাগম ঘটেছে। গঙ্গা হলো পুণ্যদায়িনী, পাপ মোচন ও আত্মা পবিত্র করার আশায় হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী গঙ্গা স্নান হয়েছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের পশ্চিম পাড় বালাসীঘাটে। ভোর থেকে বালাসীঘাটের জেলা শহর ছাড়াও বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ শিশু এসে পুণ্য লাভে গঙ্গা স্নান করেন। এছাড়াও পুরাতন ফুলছড়ি, কামারজানি, কাপাসিয়া, হরিপুর, শাঘাটা, জুমারবাড়ি, সাদুল্লাপুর, পলাশবাড়ি, মহিমাগঞ্জ ও গোবিন্দগঞ্জের করতোয়া, তিস্তা, যমুনা ঘাঘট, আলাই ও বাঙ্গালী নদী তীরবর্তী ৩০টি স্থানে গঙ্গা স্নান ও মেলার পসরা বসে। কুড়িগ্রামের চিলমারির ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান হয়েছে। অষ্টমী স্নানের উত্তম লগ্ন ভোর ৩:৩০ থেকে সকাল ৬টা ৪৫ মিনিট পর্যন্ত হলেও সূর্যাস্তের পূর্ব পর্যন্ত চলে। চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের জন্য প্রতি বছর ব্রহ্মপুত্র নদে পুণ্য স্নান সম্পন্ন করেন। চিলমারি উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা বন্দর এলাকা থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমীর স্নান ও মেলা বসেছে। স্নান উৎসবে রংপুর বিভাগের ৮টি জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থীরা একদিন আগেই চিলমারি উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। সাতক্ষীরার কলারোয়ায় সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মেজো ভাই মোশাররফ হোসেন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বড় ভাই। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ছোট ভাই আশরাফ হোসেন সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ৮:৩০টার দিকে কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় নববধূর সামনে চোরের হাতে প্রাণ হারিয়েছেন এক প্রবাসী। শুক্রবার গভীর রাতে উপজেলার তালমা ইউনিয়নের কোনা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। রাতে চুরি করার উদ্দেশ্যে একদল সংঘবদ্ধ চোর ঘরের জানালার লক কেটে তার ঘরে ঢুকে পড়ে। তারা লোহার রড দিয়ে আঘাত করলে জামাল ঘটনাস্থলেই মারা যান। ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোর চক্রের সদস্যরা ঘরে ঢুকে সম্ভবত তাদের চিনে ফেলায় এই ঘটনা ঘটেছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যত তাড়াতাড়ি নির্বাচন তত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে। সবাই মিলে সে প্রক্রিয়া শুরু করা যাবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গতরাতে চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্রুতে বাসন্তী পূজার অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনী অন্তর্বর্তী সরকারের আশ্বাসে আশ্বস্ত হতে চাই। নির্বাচন নিয়ে বিএনপি জোট করবে কিনা জানতে চাইলে সাবেক এই মন্ত্রী বলেন, নির্বাচন এলেই এ বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও এ ব্যাপারে মন্তব্য করার মতো অবস্থা হয়নি বলেও জানান তিনি। নির্বাচন ছাড়া কি গণতন্ত্র হবে নাকি?
যত তাড়াতাড়ি নির্বাচন তত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে। সবার প্রত্যাশা, আমি নিশ্চিত আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই কাজটা করতে পারবো। না, ওইটা তো নির্বাচন আসলে নির্বাচনী। চট্টগ্রামে চেকপোস্ট বসে 1,60,00,000 টাকার অবৈধ মালামাল উদ্ধার সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর এয়ারপোর্ট মোড়ে চেকপোস্ট বসে এসব উদ্ধার করা হয়। আজ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বন্দর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সোহেল আহমেদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, চেকপোস্টে একটি সিএনজি থেকে 1 কেজি 155 গ্রাম স্বর্ণ, 5টি মোবাইল, 2টি ল্যাপটপ ও 13 কার্টুন বিদেশি সিগারেট সহ প্রায় 1,60,00,000 টাকার স্বর্ণালংকার ও মালামাল উদ্ধার করা হয়। বন্দর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সোহেল আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের পতেঙ্গা থানায় মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। একটি সিএনজিকে আমরা তল্লাশি করি, সেখানে 4 জন দুষ্কৃতিকারীকে আমরা পাই, যাদের নিকট 1157 গ্রাম স্বর্ণ, 5টি মোবাইল, 2টি ল্যাপটপ এবং 13 কার্টুন সিগারেট তাদের কাছ থেকে জব্দ করি। আটককৃত 4 জন আসামিকে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি অলরেডি এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লেন করা ও সড়ক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে সরকারের উচ্চ পর্যায়ে জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের চট্টগ্রাম মহানগর আমির আলহাজ শাহজাহান চৌধুরী। সকালে চট্টগ্রামের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনা কবলিত চুন্তি জাঙ্গালিয়া এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, ইতিমধ্যে বেশ কয়েকজন উপদেষ্টার সাথে কথা হয়েছে, দ্রুত এই মহাসড়কের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। লবণাক্ত ও জলাবদ্ধতার কারণে পড়ে থাকা পতিত জমিতে প্রথমবারের মতো সূর্যমুখী চাষ করে সফলতা পেয়েছে সাতক্ষীরার কৃষকরা। তবে অন্য ফসলের তুলনায় ফলন ভালো হওয়ায় দ্বিগুণ লাভের আশা করছেন তারা। এদিকে নানা পুষ্টিগুণ সমৃদ্ধ সূর্যমুখীর আবাদ বাড়াতে পারলে ভোজ্য তেলের ঘাটতি পূরণ হবে বলে মনে করেন কৃষি বিভাগ। প্রতিনিধি ফজল হক বাবুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জুবাইর রহমান। লাভজনক ও তেলের ভালো চাহিদা থাকায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরাতে বেড়েছে সূর্যমুখী ফুলের চাষ। আর এই সূর্যমুখী চাষে ব্যবহার হচ্ছে পতিত বা গাছগাছালিতে আচ্ছাদিত জমি, যেখানে অন্য ফসল চাষ হয় না। এছাড়াও লবণাক্ততার কারণে যে সমস্ত জমিতে ফসল উৎপাদন কম হয়, এমন জমিতে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে এ সূর্যমুখী ফুল চাষ করে সফলতা পেয়েছে সাতক্ষীরার চাষিরা। যে জমিতে অন্য কোনো ফসল হয় না, সেই জমিতে এই সূর্যমুখী ফুলের চাষ খুবই ভালো হচ্ছে। কৃষিতে নতুন বিপ্লব আনার জন্য কি আর বাংলাদেশের সহায়তায় প্রশিক্ষণ পেয়ে আমাদের কৃষক ভাইরা অনেকেও সূর্যমুখী চাষ করছে। কি আর বাংলাদেশের ভাইদের কাছ থেকে ভালো ট্রেনিং পেয়ে ভালো ফসল উৎপাদন হয়েছে। এদিকে রোগবালাই কম ও অধিক ফলন হওয়া সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে অন্যদেরও। সূর্যমুখী ফসলটাই অনেক বালা মুসিবত কম এবং রোগবালা কম এবং লাভজনক। সূর্যমুখীর চাষ করে আমরা মনে করছি যে মন 4,000 থেকে 4,500 টাকা, তাতে দেখা যাচ্ছে আমার 18 থেকে 20,000 টাকা লাভ হবে। সূর্যমুখী চাষ হলো যে এমন একটি চাষ যা সরিষা থেকে আরো বেশি লাভজনক ফসল। অন্যান্য ফসলের বিকল্প হিসাবে এটা তো লাভজনক মনে করি সবাই। সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করতে শুধু কলারোয়া উপজেলায় 101 জন চাষিকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বীজ ও আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে। এদিকে জেলার ভোজ্য তেলের ঘাটতি পূরণে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এ কর্মকর্তা। এবছর লক্ষ্যমাত্রা ছিল 140 হেক্টর, অগ্রগতি হয়েছে 107 হেক্টর। আমরা কৃষকদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করছি। আমরা বাড়ি সূর্যমুখী 3 চাষে কৃষকদেরকে উৎসাহিত করছি। সাতক্ষীরা জেলায় এবছর সূর্যমুখী ফুল চাষাবাদ করা হয়েছে 107 হেক্টর জমিতে, তবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 140 হেক্টর। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। ডিএমপির আলোচিত সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকঢোল পিটিয়ে প্রায় 1 যুগ পর জমির প্রকৃত মালিককে দখল বুঝিয়ে দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বাজারে বেদখল জমি পরিমাপ করে লাল নিশানা টাঙিয়ে দেন আদালতের পক্ষে প্রতিনিধি দলের সদস্যরা। এরপর আসাদুজ্জামানের তৈরি অবৈধ দখল মুক্ত করতে ভেকু দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করেন। উদ্ধার হওয়া 15% জমি ঢাকঢোল পিটিয়ে প্রকৃত মালিককে বুঝিয়ে দেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনও ষড়যন্ত্র করছে। তারা নানাভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার গুট্টি ইউনিয়নের মেম্বার গুট্টি মোড়ে স্থানীয় বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান তালুকদার, শিক্ষক নেতা জাহিদ হোসেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, অ্যাডভোকেট জাহিদ হোসেন লাভলু সহ অনেকে। আন্দোলন এবং ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালাই গেছে না? আফসার চেয়ারম্যান সহ আওয়ামী লীগের যত এখানে চেয়ারম্যান মাতবর মেম্বার সালথা উপজেলা আছে, কাউকে কিন্তু ডিস্টার্ব করা হয় নাই। জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। শুক্রবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দৌলতপুর উপজেলা বিএনপি সদস্য ও সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন দৌলতপুর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল। সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতারা দলীয় বিভিন্ন কার্যক্রম, রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। একই সঙ্গে তারা চা শিল্পের সংকট, দলের শৃঙ্খলা ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় অঙ্গীকার নিয়ে কথা বলেন জেলা বিএনপি সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লোদি, জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী এবং মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। দুপুরে নগরের একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন বিএনপির নেতারা। বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার বিকেলে রায়ভোগ চৌধুরী বাজার সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও জিয়া পরিষদের সভাপতি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ খান খোকন, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বরিশালের গৌরনদী ও আগুলঝাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ঢাকা সেন্টারের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের গ্রামের বাড়ি আগুলছাড়া উপজেলার বাসাইল গ্রামে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির সহ অন্যান্যরা। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় শুক্রবার দুপুরে মাইজদির মায়া হোটেল অডিটোরিয়ামে হয়েছে। সভায় জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাহিদুল ইসলামের সঞ্চালনায় ও জেলা আহ্বায়ক হাজী নূর আলম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবা আলমগীর আলো। প্রধান বক্তা ছিলেন জিয়া সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নীতি নির্ধারণী কমিটির সভাপতি এস এস শাহজাহান সাজু। বিশেষ অতিথি ছিলেন জিয়া সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াসউদ্দিন খোকন, জেলা উপজেলা নেতৃবৃন্দ। চরফ্যাশনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত আলামিন সহ ৪৪ জনকে আসামি করে দুলারহাট থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সকালে নিহতের ভাই রায়হান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এদিকে কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন তার নেতাকর্মীদের মাধ্যমে নিহতের স্ত্রী বুলবুলি বেগমের সাথে মুঠোফোনে কথা বলেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে
গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত 9:30টার দিকে গাংনী শহরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গাংনী থানা পুলিশ। এম এ খালেক গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। 5 আগস্টের পর তিনি চেয়ারম্যান পদ থেকে অপসারণ হন। পুলিশের একটি সূত্রে জানা গেছে, এম এ খালেকের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। এ কারণে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় মেহেরপুর সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নড়াইলে প্রকাশ্যে মিছিলের প্রতিবাদে ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। নড়াইল জেলা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে রূপগঞ্জ জামে মসজিদ থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশ করে। সমাবেশে ছাত্র শিবির জেলা সভাপতি HM সালাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইল জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাইফুল আবদার, আবু সালে গুফরান, খিয়ামউদ্দিন সহ নেতৃবৃন্দ। হবিগঞ্জের মাধবপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা হয়েছে। শুক্রবার বিকেলে বুল্লা বিলের মাঠে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় 4টি ক্যাটাগরিতে 12টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ আশরাফ, কাউসার আহমেদ সহ অন্যান্যরা। ব্যাপক আয়োজনের মাধ্যমে প্রায় 350 বছরের পুরনো ঐতিহ্যবাহী ও বরিশালের গরুনদী উপজেলার বার্থি শ্রী শ্রী তারা মায়ের মন্দিরে বাৎসরিক পূজা ও গ্রামীণ মেলা হয়েছে। ঐতিহ্যবাহী এই মন্দিরের পূজা ও গ্রামীণ মেলাকে ঘিরে প্রতি বছর গরু নদীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বাৎসরিক পূজা উপলক্ষে মন্দির ও তার পার্শ্ববর্তী এলাকাকে আলোকসজ্জা সহ সজ্জিত করে বর্ণিল সাজে সাজানো হয়েছে। এছাড়া মন্দিরের পাশের কয়েকটি সড়কে বসেছে গ্রামীণ মেলা। বাৎসরিক পূজা উপলক্ষে ভারত সহ দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্তবৃন্দের সমাগম ঘটেছে। টাঙ্গাইলের ধনবাড়িতে বাজার পরিদর্শন ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ধনবাড়ি উপজেলা প্রশাসন। ঢাকা টাঙ্গাইল জয়দেবপুর জামালপুর মহাসড়কের ধনবাড়ি বাসস্ট্যান্ড এলাকা ও ধনবাড়ি বাজারে এই অভিযান করা হয়। অভিযান পরিচালনা করেন ধনবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ জানান, ফুটপাতে তরমুজ রেখে জায়গা দখল, অবৈধ দোকান ও রাস্তায় সাইনবোর্ড টাঙিয়ে রেখে জন চলাচলে বিঘ্ন সৃষ্টি করা থেকে বিরত রাখা সহ দোকানে বাজার মূল্য তালিকা রাখতে সচেতনতামূলক অভিযান করা হয়েছে। এ সময় এক তরমুজ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়। চট্টগ্রামের লোহাগড়ায় এক অসহায় পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে উপজেলার বড়হাতিয়া ভবানীপুর রমজান আলী শিকদারের পাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় লোহাপাড়া সেনা ক্যাম্প ও থানার পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। যশোরের মনিরামপুর উপজেলার 4 নম্বর ডাকুরিয়া ইউনিয়নের 9টি ওয়ার্ডে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 পরিদর্শন করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। শুক্রবার দুপুরে যশোরের মনিরামপুর উপজেলার 4 নম্বর ডাকুরিয়া ইউনিয়ন পরিষদে ইউনিয়ন চেয়ারম্যান আয়ুব আলী গাজীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যশোরের সিনিয়র জেলা নির্বাচনী অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাকিব, স্থানীয় ইউনিয়ন জামাতের সভাপতি আব্দুল জলিল, বিএনপির ইউনিয়ন সহ সভাপতি মাস্টার মতিয়ার রহমান, ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাঞ্চনপুর বায়তুল ফালা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে নির্মাণ কাজের উদ্বোধন করেন বড় হুজুর কাসাইট আল্লামা শায়েখ আব্দুল ওয়াহাব। হাজী মোহাম্মদ হারুন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাগ থানা ব্যবসায়ী ফোরামের সভাপতি মোহাম্মদ আমির হামজা ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আনোয়ার হোসেন, মাওলানা মুজাহিদুল ইসলাম, কামাল মিয়া, আলী হোসেন, যুবদল নেতা সুজন মিয়া সহ আরও অনেকে। মানিকগঞ্জের ঘিওরে বন্যা রোহিত মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বন্যা উল্কা ক্লাব আয়োজিত খেলায় উদ্বোধক ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব হোসেন। ক্লাব সভাপতি পীযূষ মিয়া ফাইটার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য SA জিন্না কবির। বিশেষ অতিথি ছিলেন ঘিওর উপজেলা বিএনপি সভাপতি মীর মানিকুজ্জামান মানিক। খেলায় 2টি দল অংশগ্রহণ করেন।
কুষ্টিয়ার মিরপুরে আমলা সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক পরীক্ষায় উত্তীর্ণ ৩০৭ শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়েছে। দুপুরে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশিরউদ্দিন আহমেদ। আমলা সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় মোট ১৬৬টি স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ১৫৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৬০ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হন। সিলেটে মাদ্রাসা শিক্ষার্থী আবু তাহেরের উপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় তারা হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান। শুক্রবার বিকেলে খালপার বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার শিশু থেকে বৃদ্ধ সকল পেশার মানুষ অংশ নেন। গত ২৮শে মার্চ রাত ১২টার দিকে আবু তাহেরকে মোবাইল ফোনে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ সময় তাকে বৈদ্যুতিক শক দিয়ে তার কাছ থেকে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মধ্যরাত পর্যন্ত নির্যাতন চালিয়ে মৃত ভেবে তাকে গাজী বুরহানুদ্দিন সড়কের পাশে ফেলে চলে যায় তারা।